ইতিহাস বলে গান মানুষকে শান্ত করে, কিন্তু বিশ্বাস বলে কিছু সুর এমন আছে যেগুলো শান্তি দেয় না, বরং ডেকে আনে অভিশাপ। কথিত আছে খুব কম মানুষ এমন এক আশীর্বাদ নিয়ে জন্মায় যাদের সঙ্গীত শুধু শোনা যায় না, বরং অনুভব করা যায়, যে অনুভূতি জীবন ও মৃত্যুর মাঝের অদৃশ্য পর্দাকেও চিড়ে দেয়। বিশেষ করে পুরনো ব্লুজ, আফ্রিকান আমেরিকান ফোক মিউজিক, যেগুলো জন্মই হয়েছিল দাসত্ব, নিপীড়ন, কষ্ট আর রক্তের ইতিহাস থেকে। প্রাচীন আয়ারল্যান্ডে এমন মানুষদের বলা হতো ফিলি, চোকটাও গোষ্ঠীর কাছে তারা পরিচিত ফায়ার কিপার নামে, আর পশ্চিম আফ্রিকায় তাদের ডাকা হয় গ্রিয়ট বলে। তো বলছিলাম আজকের মুভি সিনার্সের কথা, যেটা 2026 সালের 98তম একাডেমি অ্যাওয়ার্ডসে মোট 16টি নমিনেশন পেয়েছে, যেটা ইতিহাসের সবথেকে বেশি অস্কার নমিনেশন পাওয়া সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। তো চলো শুরু করা যাক সিনার্স মুভির এক্সপ্ল্যানেশন। 1932 সালের 16ই অক্টোবর মিসিসিপির ক্লার্কসডেলের এক চার্চে স্যামিকে হাতে একটা ভেঙে যাওয়া গিটার নিয়ে প্রবেশ করতে দেখা যায়। তার অবস্থা একদম বিধ্বস্ত, গালে রয়েছে বড় নখের দাগ। আহত স্যামির সারা শরীরে লেগে রয়েছে রক্ত। তার বাবা হচ্ছে এই চার্চের প্যাস্টর। সে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলে বাবা তাকে গিটারটা ফেলে ধর্মের পথে এসে পাপকে জীবন থেকে বর্জন করতে বলে। আসলে স্যাম খুব ভালো গান গায় এবং গিটার বাজায়, এই গানকেই বলা হয় ব্লুজ মিউজিক। তবে তার বাবা এই গানকে পাপ মনে করে। তিনি ভাবেন যে এই গান মানুষকে ধর্মের পথে আসতে বাধা দেয়। এই কারণেই স্যামির হাতে থাকা গিটারটা ফেলে দিতে বলে, কারণ তার মতে স্যামির এই গান একদিন অন্ধকার ডেকে আনবে তাদের জীবনে, অশুভ শক্তিকে আহ্বান করবে সে। তবে আদতেই স্যামির সাথে কি হয়েছিল সেইটা জানতে হলে আমাদের ফিরতে হবে একদিন আগে। সাত সকালে নিজের মনে গান গেয়ে একটা তুলোর খেতে কাজ করছে স্যামি সহ আরও বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ বর্ণের মানুষ। প্রথম বিশ্বযুদ্ধের পর 7 বছর ধরে শিকাগোতে থাকার পর আজই মিসিসিপিতে ফিরেছে স্যামির 2 যমজ কাজিন স্মোক ও স্ট্যাক। তারা প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈনিক ছিল। এছাড়াও এরা শিকাগোর একটা ক্রিমিনাল গোষ্ঠীর সাথেও যুক্ত ছিল। দুজন সেই গোষ্ঠীর থেকেই টাকা চুরি করে এনে তা দিয়ে মিসিসিপির একটা সমিল কিনে সেখানে জুক জয়েন্ট বানাতে চায়। জুক জয়েন্ট হচ্ছে এক ধরনের নাইট ক্লাবের মতো, যেখানে শুধুমাত্র কৃষ্ণাঙ্গ বর্ণের মানুষদেরই আসার অধিকার আছে। এখানে তারা মনের মতো গান গাইতে পারবে, নাচতে পারবে, মানে ক্লাবে যা যা হয় সেটা, যেমনটা আমরা ইট ওয়েলকাম টু ডেরিতেও দেখেছি। তারা এই সমিল কিনতে চলেছে হগউডের কাছ থেকে। সে ভীষণ রকম রেসিস্ট, এমনকি সে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে একটা গোষ্ঠী চালায় যার নাম ক্লু ক্ল্যাক্স ক্ল্যান। হগউড ওদের সাথে কথা বলার সময় কৃষ্ণাঙ্গদের প্রতি তার ঘৃণা বোঝানোর জন্য বারবার থুতু বলতে থাকলে এক পর্যায়ে ধৈর্যের বাঁধ ভেঙে স্ট্যাক ও স্মোক বলে ওঠে সে বা তার ক্ল্যানের যদি কেউ এই যুগ জয়েন্টে এসে তাদের কাজে বাধা দেয় বা তাদের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, তাহলে তারা তাকে সেইখানেই মেরে ফেলবে। তবে হগউড তাদের আশ্বস্ত করে বলে যে এখন আর ওই ক্ল্যানের কোনো অস্তিত্ব নেই, তাই তাদের চিন্তা করারও কোনো দরকার নেই। হগউড তার সমিলটা বিক্রি করে চলে গেলে এরা দেখা করে তাদের ছোট ভাই স্যামির সাথে। আসলে তারা আজ রাতেই যুগ জয়েন্ট উদ্বোধন করতে চলেছে, তাই দরকার স্যামিকে, কারণ সে খুব ভালো গান গায়। তার বাবা এতে অসম্মতি জানালেও স্যামি যুগ জয়েন্টের ওপেনিং নাইটে গান গাইতে রাজি হয়ে যায়। স্মোক যুগ জয়েন্টে উদ্বোধনের জন্য প্রয়োজনীয় মালপত্র বোঝাই একটা ট্রাক নিয়ে একটা চীনা দোকানে চলে যায়। সেখানকার মালিক তারই পুরনো বন্ধু গ্রেস এবং তার একটা বউ আছে যার নাম বৌচাও। সে একজন বাচ্চা মেয়েকে দায়িত্ব দিয়ে যায় ট্রাকটা দেখাশোনা করার জন্য। এর জন্য সে টাকাও পাবে। বলে যে কেউ যদি তার ট্রাকের ধারে কাছে আসে তাহলে তখনই যেন সে হর্ন বাজিয়ে দেয়। তো এই করে তাদের সাথে দেখা করে যুগ জয়েন্টের ব্যাপারে জানিয়ে বলে যে আজ রাতে তাদের 100 জন গেস্টের জন্য ক্যাটফিশ ও আরও কিছু জিনিসপত্র সাপ্লাই করতে হবে। তখনই সে বাচ্চা মেয়েটা হর্ন বাজাতে থাকলে স্মোক বাইরে এসে দেখে দুজন লোক তার গাড়ি থেকে মালপত্র চুরি করার চেষ্টা করছে এবং সে এতটুকু সময় নষ্ট না করে তাদের পায়ে গুলি করলে লক্ষ্য করে এদের মধ্যে একজন হচ্ছে তারই পুরনো বন্ধু টেরি। সে জানতো না এটা স্মোকের ট্রাক, জানলে কি আর সে চুরি করতে আসতো। তাই বন্ধুর ভুল ক্ষমা করে স্মোক তাদের চিকিৎসার জন্য টাকা দিয়ে চলে যায় তার স্ত্রী অ্যানির সাথে দেখা করতে। এদিকে রাতে গানের সাথে তো কাউকে পিয়ানো বাজাতে হবে, তাই স্ট্যাক স্টেশনে একজন বিখ্যাত পিয়ানো বাদক ডেল্টা স্লিমের সাথে দেখা করে এবং তাকে অফার করে যুগ জয়েন্টে পিয়ানো বাজানোর জন্য। তবে তার অন্য কাজ থাকায় সে রাজি না হলে স্ট্যাক তাকে দামি আইরিশ বিয়ার অফার করার প্রলোভন দেখায়, কারণ সে জানতো ডেল্টা চূড়ান্ত মাতাল। ফলে সে তাদের অফারে রাজি হয়ে যায়। তো সেইখানে তারা সবাই মিলে একটা পারফরমেন্স করলে তাদের দেখতে অনেক মানুষের ভিড় হয় এবং স্ট্যাক এই সুযোগে সেইখানে থাকা প্রায় সবাইকেই আজ রাতে যুগ জয়েন্টে আসতে বলে। এই ভিড়ের মধ্যে পার্লিন বলে একটা মেয়ে ছিল।
স্যামি তাকে দেখে ভালো লাগলে পার্লিন জানায় সে বিবাহিত, তবে সে খুব ভালো গান করে, তাই স্যামি তাকেও ইনভাইট করলো। এরপর তারা চলে যায় কর্ন ব্রেড নামের এক তুলোর খেতে কাজ করা শ্রমিকের সাথে দেখা করতে। তারা তাকে জুক জয়েন্টের এক বাউন্সার হিসেবে নিয়োগ করে। আচ্ছা, এইবার একটু স্মোকের ব্যাপারে বলি। কিছু বছর আগে অ্যানি এবং স্মোকের বাচ্চা মারা যাওয়ার পর থেকেই স্মোক তাকে ছেড়ে অনেক দূর চলে যায়। অ্যানি হুডু ম্যাজিক প্র্যাকটিস করে। সে মনে করে ওরা দুই ভাই তার ম্যাজিকের জন্যই বেঁচে আছে, যদিও স্মোক তার এই ম্যাজিকে বিশ্বাস করে না, কারণ এই ম্যাজিক যদি সবাইকে বাঁচিয়ে রাখতে পারত তাহলে সে তাদের ছোট মেয়েকে কেন বাঁচাতে পারেনি। যদিও এত বছর পেরিয়ে গেলেও তারা এখনও দুজন দুজনকে খুবই ভালোবাসে। অ্যানি খুব ভালো রান্না করতে পারে, তাই স্মোক তাকে রাতে জুক জয়েন্টের রান্নার দায়িত্ব দেয়। এতক্ষণে যাদের যা দায়িত্ব দেওয়া হয়েছে সবাই সেই কাজে লেগে পড়ল। আর ওইদিকে রেমিক নামের এক আইরিশ লোক একটা বাড়িতে গিয়ে জোন ও বার্ট নামের এক কুক্ল্যাক্স ক্যানের দম্পতির থেকে সাহায্য চেয়ে বলে যে চোটকাও গোষ্ঠীর কিছু মানুষ তাকে মারতে চায়, তারা তাকে ধাওয়া করছে, তাই এরা যদি তাকে আশ্রয় না দেয় তাহলে ওরা মেরে ফেলবে, যেমনভাবে তারা রেমিকের স্ত্রীকেও মেরেছে। রেমিকের সারা শরীর পুড়ে ধোঁয়া বেরোচ্ছে, তাকে দেখেও বেশ বিধ্বস্ত মনে হচ্ছে, তবুও সে তো অচেনা। তাই বার্ট ও জোয়ান প্রথমে তাকে আশ্রয় দিতে রাজি না হলেও পরে রেমিক তাদের পুরনো সোনার কয়েন অফার করলে তারা আশ্রয় দিতে রাজি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে রেমিকের কথা সত্যি হয়, কারণ বেশ কিছু চোকটাও গোষ্ঠীর লোক রেমিককে খুঁজতে জোয়ান ও বার্টের বাড়ি এলে চোকটাও গোষ্ঠীর একজন জিজ্ঞেস করে যে এমন কাউকে দেখেছে কিনা যাকে বাইরে থেকে দেখে প্রচণ্ড বিধ্বস্ত মনে হলেও আসলে সে খুবই ভয়ানক। স্বয়ং ঈশ্বর তাকে অভিশাপ মনে করে, আর তারা সেই অভিশাপকেই পৃথিবী থেকে সরাতে চায়। তবে তারা রেমিকের ব্যাপারে কিছুই জানায় না। ততক্ষণে সূর্য প্রায় অস্তের মুখে। তখন সে গোষ্ঠীর একজন বলে তাদের কাছে আর বেশি সময় নেই, এই মুহূর্তে তাদের এই জায়গা থেকে চলে যাওয়া উচিত, না হলে বিপদ আসতে পারে। এইবার তারা কোন বিপদের কথা বলছে সেটা একটু পরেই জানতে পারবো। তো এখন চোকটাও গোষ্ঠীর সবাই চলে গেলে জোন ভিতরে এলে সে ভয়ে পাথর হয়ে যায়। দেখে রেমিকের সারা শরীরে রক্ত, দাঁতগুলো অস্বাভাবিক বড়, আর সে বার্টকে মেরে ফেলেছে। কিন্তু সে হেসে বলল, চিন্তা নেই, তোমার স্বামী সুস্থ হয়ে উঠবে। আর তখনই বার্ট উঠে জোনের গলাতে কামড় দিলে তাকেও মেরে ফেলে, এবং একটু পরে অস্বাভাবিকভাবে সেও জেগে ওঠে। আসলে রেমিক ছিল একজন ভ্যাম্পায়ার। এই ভ্যাম্পায়াররা যেহেতু সূর্যের আলো সহ্য করতে পারে না, তাই দিনের বেলায় তার সারা শরীর জ্বলছিল, এবং অন্ধকার নামতে যেহেতু এরা শক্তিশালী হয়ে ওঠে, তাই গোষ্ঠীর লোকেরা সূর্য ডোবার আগেই পালিয়েছিল। এতক্ষণে রাত হয়ে এসছে। জুক জয়েন্ট উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে। উদ্বোধনের রাতে জুক জয়েন্টে এসছে শহরের সমস্ত কৃষ্ণাঙ্গ বর্ণের মানুষ, কারণ এইখানেই তারা পুরোপুরি স্বাধীন। আর তাদের মধ্যে একজন ছিল স্ট্যাকের প্রাক্তন প্রেমিকা মেরি, তবে সে একজন শ্বেতাঙ্গ। তাই কর্নব্রেড তাকে প্রথমে জুক জয়েন্টে ঢুকতে না দিলেও সে পরে তাকে চিনতে পেরে মেরিকে ঢুকতে দিলে তার সাথে দেখা হয় স্ট্যাকের। আসলে মেরি শ্বেতাঙ্গ হলেও তারা ছিল আফ্রো আমেরিকান, এবং তার মা স্ট্যাক ও স্মোকের মা মারা যাওয়ার পর তাদের মানুষ করেছে। শুধু তাই নয়, তিনি কুক্ল্যাক্স ক্যানের থেকেও তাদের রক্ষা করেছিল, তবে গতকাল তার মা মারা গেছে। এছাড়াও স্ট্যাক ও মেরি একসময় একে অপরকে খুব ভালোবাসলেও স্ট্যাক জানতো যদি মেরি তার সাথে থাকে তাহলে তার জীবনে ঝুঁকি বাড়বে, কারণ প্রথমত সে একজন কৃষ্ণাঙ্গ এবং এদের মারার জন্য রয়েছে পুরো একটা ক্ল্যান। তাছাড়া স্ট্যাক একজন গ্যাংস্টার, ফলে শত্রুর শেষ নেই, এই কারণেই সে ব্রেকআপ করেছিল। তবে মেরি এইসবের কিছুই চায়নি, সে সবসময় স্ট্যাকের সাথেই থাকতে চেয়েছে, এমনকি এখনও চায়। পার্টির মধ্যেই স্যামি, ডেল্টা ও পার্লিন ব্লুজ গান পারফর্ম করতে শুরু করে। স্যামির গলায় ছিল অদ্ভুত মায়াবী শক্তি, একটা অদ্ভুত আশীর্বাদ। তার গান এতটাই শক্তিশালী যে এই গান তার অজান্তে জীবন ও মৃত্যুর মাঝে অদৃশ্য পর্দা সরিয়ে দেয়। ফলে স্যামির এই গানের টানে জুক জয়েন্টে চলে আসে বার্ট, জোন ও রেমিক, মানে 3 ভ্যাম্পায়ার। তারা জুক জয়েন্টে প্রবেশের জন্য কর্নব্রেডের থেকে অনুমতি নেয়, কিন্তু তারা শ্বেতাঙ্গ হওয়ায় কর্নব্রেড কিছুতেই তাদের ঢুকতে দেয় না। আমরা জানি ভ্যাম্পায়ার বিনা পারমিশনে ভিকটিমের বাড়িতে প্রবেশ করতে পারে না, তাই এই কারণে তারা জুক জয়েন্টে প্রবেশ করতে গেলে কোনো একজনের অনুমতি তো লাগবেই। ইতিমধ্যে স্যামি, স্ট্যাক ও স্মোক উপস্থিত হলে রেমিক স্যামির গানের খুব প্রশংসা করে, কারণ এই গানের জন্যই তো তারা এখানে এসছে এবং তার শক্তি এখন তাদের দরকার। তাই ইমপ্রেস করার জন্য তারাও গান গাইতে শুরু করে, এমনকি তাদের টাকাও অফার করে, কিন্তু তাতেও স্মোক প্রবেশ করার অনুমতি না দিলে তারা ফিরে যায়। আজ রাতটা কৃষ্ণাঙ্গদের স্বাধীনতার রাত। এখানে মেরি বাদে আর কোনো শ্বেতাঙ্গের জায়গা নেই। তবে একটু পরে স্ট্যাক ও স্মোক বুঝতে পারে যে এই জুক জয়েন্টে তাদের কোনো লাভ হচ্ছে না, বরং তারা এখন লসে চলছে, কারণ এইখানকার লোকজন কোম্পানি স্ক্রিপের মাধ্যমে সবকিছু পে করছিল, যা আসল টাকা বা ডলারের সমান নয়।
আসলে এইখানে তুলোর ক্ষেতে যারা কাজ করে তারা কেউ স্বাধীন নয়। যেমন একসময় আমাদের ইংরেজদের অধীনে নীল চাষ করতে হতো, তাদের অবস্থাও একই, এবং তারা যে টাকা পায় সেটাও ডলারে নয় বরং ওই কোম্পানি স্ক্রিপে। তখনই মেরির মনে পড়ে যে বাইরে রেমিকদের কাছে তো আসল টাকা আছে এবং ভিতরে আসার জন্য তারা তাদের টাকাও অফার করছিল। তাই সে একাই চলে যায় রেমিকদের সাথে দেখা করতে। মেরি দেখে যে তারা এখনো ফিরে যায়নি, বরং রাস্তার ধারে একটা কাঠের গুঁড়ির উপর বসে গান গাইছে। গান শেষ হলে মেরি তাদের যুগ জয়েন্টে যাওয়ার প্রস্তাব দেয়, তবে বিনিময় দিতে হবে টাকা। রেমিক তাকে তখন সেই সোনার কয়েনগুলোই অফার করে যেগুলো সে বার্ট ও জোনকে দিয়ে তাদের বাড়িতে ঢুকেছিল। কিন্তু এইখানেই তার খটকা লাগে, কারণ এই সোনার কয়েনগুলো ছিল কয়েক দশক আগের, তখন টাকার প্রচলন তো ছিলই না। অর্থাৎ রেমিককে দেখে যা মনে হচ্ছে এর চেয়েও তার বয়স অনেক বেশি, এবং ভ্যাম্পায়াররা তো এইরকমই হয়, তারা হাজার হাজার বছর বেঁচে থাকে। কথা বলার সময় মেরি লক্ষ্য করে যে রেমিকের মুখ থেকে লালা পড়ছে এবং তার চোখ লাল হয়ে উঠছে। এইটা দেখে ভয় মেরি তাদের দিকে বন্দুক তাক করে ফিরে যেতে বললে তখনই পিছন থেকে রেমিক এসে মেরির উপর আক্রমণ করে তাকে ভ্যাম্পায়ার পরিণত করে। এই ঘটনার কিছুক্ষণ পর মেরি ফিরে আসলো। এখন সে যেহেতু ভ্যাম্পায়ার হয়ে গেছে এবং যুগ জয়েন্ট তার প্রপার্টি নয়, তাই সে কর্নব্রেডের অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে স্ট্যাককে কয়েনগুলো দিলে সে প্রচণ্ড খুশি হয় এবং তারা দুজন চলে যায় একটা রুমে একান্তে সময় কাটাতে। শুরুতে তাদের রোম্যান্স জমে ওঠে, তবে মেরি তো এখন ভ্যাম্পায়ার, তাই তার মুখ থেকেও রেমিকের মতো লালা ঝরতে থাকলে স্ট্যাক সেটা দেখে কিছুই বুঝতে পারে না। তখনই হঠাৎ স্মোকের সাথে একজনের ঝামেলা হওয়ায় সে স্ট্যাককে ডাকতে সেই রুমে প্রবেশ করলে দেখে মেরি স্ট্যাকের শরীরের উপর বসে তার গলা থেকে রক্ত পান করছে। ভাইয়ের এমন অবস্থা দেখে প্রচণ্ড রেগে স্মোক মেরিকে গুলি করে, তবে ভ্যাম্পায়াররা তো এই গুলিতে মরে না, বরং সে পালিয়ে যায়। স্মোক অনেক চেষ্টা করে ভাইকে বাঁচানোর, তবে শেষ রক্ষা হয় না এবং স্ট্যাক মারা যায়। এই পর্যায়ে যুগ জয়েন্ট বন্ধ করে স্মোকের কাছের বন্ধুরা বাদে সবাইকেই বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। অন্যদিকে কর্নব্রেডও এতক্ষণে ভ্যাম্পায়ার হয়ে গেছে, কারণ সে কিছুক্ষণ আগেই জঙ্গলে হালকা হতে গেছিল আর সেইখানে রেমিক তার উপরে হামলা করে ভ্যাম্পায়ারে পরিণত করেছে। তবে এরা কেউ বিশ্বাস করতে পারছে না যে স্ট্যাক সত্যি মৃত। তবে মেরি যে অতগুলো গুলি লাগার পরেও বেঁচে পালিয়ে গেছে, আর পালিয়ে যাওয়ার আগে সে বলে গেছিল যে তারা এখানে কাউকেই জীবিত ছাড়বে না, যে কথাটা মোটেই স্বাভাবিক নয়, কারণ মেরি তো একা ছিল, তাহলে তারা বলতে কাদের বোঝাচ্ছে। অ্যানি বুঝতে পারে যে এরা হচ্ছে ভ্যাম্পায়ার, তাই স্মোককে অনুরোধ করে স্ট্যাকের মৃতদেহটা বাইরে রেখে আসতে, কিন্তু স্মোক রাজি না হলে সে তাকে রুমেই বন্ধ করে রাখলো। অন্যদিকে যুগ জয়েন্ট বন্ধ হয়ে যাওয়া এবং ঘরে গ্রেস ও বউয়ের মেয়ে একা থাকায় গ্রেস গুলির শব্দ, স্ট্যাকের মৃত্যুর খবর শুনে প্রচণ্ড ভয় পেয়ে বাড়ি ফিরতে চাইলে বউ যুগ জয়েন্ট থেকে বেরিয়ে চলে যায় গাড়ি আনতে। তখন কর্নব্রেড জঙ্গল থেকে ফিরে এসে স্মোকের থেকে যুগ জয়েন্টের প্রবেশে অনুমতি চাইলে অ্যানির তার উপর সন্দেহ হয়। সে বুঝতে পারে কর্নব্রেড এখন ভ্যাম্পায়ার, তাই সে কিছুতেই তাকে ভিতরে ঢুকতে না দিলে শুরু হয় বাকবিতণ্ডা। অবশেষে কর্নব্রেড জানায় যে সে যুগ জয়েন্টে প্রবেশ করবে না, তবে তার এখন পারিশ্রমিকটা দরকার। তাই স্মোক হাত বাড়িয়ে তাকে টাকা দিতে গেলে তখনই কর্নব্রেড তার হাতে কামড়ানোর চেষ্টা করলে স্মোক তার উপর গুলি চালায়। অবশ্য সে না মরলেও বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে, আর এই সুযোগে অ্যানি তাকে যুগ জয়েন্টে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে নেয়। এবার এই ঘটনার পর স্বাভাবিকভাবে সবাই প্যানিক করতে শুরু করলে স্ট্যাক বন্ধ রুম থেকে স্মোককে অনুরোধ করে তাকে বাইরে বেরোতে দিতে। তবে অ্যানি বুঝতে পেরেছে স্ট্যাক এখন ভ্যাম্পায়ার, তাই সে স্মোককে দরজা খোলার জন্য বাধা দিলে তখনই স্ট্যাক নিজেই দরজা ভেঙে বেরিয়ে আসে এবং সবার উপর হামলা করতে গেলে অ্যানি একদম সঠিক সময় এসে তার মুখে রসুনের জল ছিটিয়ে দিলে যুগ জয়েন্ট ছেড়ে পালিয়ে যায়। অ্যানি বাদে কেউ বুঝতে পারছে না যে এরা কারা, কারণ মৃত মানুষ কিভাবে আবার বেঁচে উঠছে। তখন অ্যানি ভ্যাম্পায়ারদের বিষয়টা বুঝিয়ে সবাইকে নিজের কাছে রসুন, ধারালো কাঠের টুকরো, সিলভার এবং হোলি ওয়াটার মজুত করে রাখতে বলে। তবে এদের সবথেকে বড় শত্রু হলো সূর্যের আলো। এছাড়াও ধারালো কাঠের টুকরো যদি সরাসরি সেইটা তাদের বুকে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তারা সাথে সাথেই মারা যায়। তাই এদের হাত থেকে বাঁচতে গ্রেস, স্মোক, অ্যানি, স্যামি, ডেল্টা সবাই রসুন খেয়ে নেয়, যা কিছুক্ষণের জন্য তাদেরকে ভ্যাম্পায়ারদের থেকে দূরে রাখতে পারবে। অ্যানি তাদের সাবধান করে দিয়ে স্মোককে প্রমিস করতে বলে যে সে যদি কোনোভাবে ভ্যাম্পায়ারে পরিণত হয় তাহলে স্মোক যেন তাকে মেরে ফেলে, কারণ সে ভ্যাম্পায়ার হয়ে অমরত্ব লাভ করতে চায় না। সে চায় পরলোকে গিয়ে তার মৃত মেয়ের সাথে মিলিত হতে। এমন সময় তারা যুগ জয়েন্টের ভিতরেই আরেকটা মৃতদেহ খুঁজে পেলে বুঝতে পারে এও কিছুক্ষণের মধ্যেই ভ্যাম্পায়ারে পরিণত হবে। তাই স্মোক ও স্যামি মিলে তাকে বাইরে ফেলে আসে। ফিরে আসার সময় তারা শুনতে পায় রেমিক সহ আরও অনেক মানুষের মিলিত কণ্ঠস্বর। তারা গান গাইছে।
রেমিক এখন একা বা 2-3 জন নয়, বরং সেইখানে রয়েছে অগন্তি ভ্যাম্পায়ারের সাথে স্ট্যাক, মেরি ও কনব্রেড। এমন সময় বো গ্রেসকে তার সাথে যেতে বলে। বো ভিতরে আসতে পারবে না, কারণ সেও এখনো ভ্যাম্পায়ার। সে দেখতে থাকে যে কনব্রেড কিভাবে একজনকে জ্যান্ত চিবিয়ে খাচ্ছে, তবে সে ভয় পায় না। গ্রেসও বুঝে যায় যে বো আর বেঁচে নেই। তখনই রেমিক এসে তাদের সবাইকে ভ্যাম্পায়ারে পরিণত হতে বলে, সাথে এটাও বলে যে একবার ভ্যাম্পায়ার হয়ে গেলে তারা অমর, তাদের আর কোনো ভয় থাকবে না। তারা একটা পরিবারের মতো রাজত্ব করতে পারবে শহর জুড়ে, যেখানে থাকবে না কোনো দাঙ্গা, না থাকবে কোনো বর্ণবিদ্বেষ। বো নিজেও গ্রেসকে রাজি করাতে থাকে ভ্যাম্পায়ার হওয়ার জন্য। তারা এখন যুগজয়েন্টের ভিতরে আসতে চায়, তবে তাদের আসতে না দেওয়া হলে রেমিক হুমকি দেয় সে গ্রেসের দোকানে তার মেয়েকে মেরে ফেলবে। এই পুরো কথাগুলো রেমিক চাইনিজে বলছিল। আসলে রেমিক যতজনকে ভ্যাম্পায়ারে রূপান্তরিত করেছে তাদের প্রত্যেকের স্মৃতি রেমিকের মধ্যে রয়ে গেছে, তাই সে খুব ভালো করে সবার উইক পয়েন্ট জানে। যদিও রেমিকের প্রধান উদ্দেশ্য হচ্ছে স্যামি, সে চায় স্যামির মিউজিক ব্যবহার করে তার হারানো লোকদের আত্মাকে ডেকে আনতে, মানে পূর্বপুরুষদের ফিরিয়ে আনতে, বিশেষ করে তার পরিবারকে। রেমিক তাদের একটা ডিল দেয় যে তারা যদি স্যামিকে দিয়ে দেয় তাহলে বাকিদের ছেড়ে দেবে। এই পর্যায়ে স্যামি আত্মসমর্পণ করতে চাইলেও স্ট্যাক তাকে আটকে দিলে রেমিক বলে যে হগুরি হচ্ছে কু ক্ল্যাক্স ক্ল্যানের নেতা গ্র্যান্ড ড্রাগন। সে এমনিতেও কাল ভোরে এসে এই যুগ জয়েন্টের উপর হামলা করবে, তখন কেউ বেঁচে থাকবে না। আর ওই বার্ড, সে হচ্ছে হগুরির ভাইপো, যেগুলো সে বার্ড ও জোনের স্মৃতি থেকেই জানতে পেরেছে। তারা সবাই মিলে স্মোককে বলতে থাকে তাদের ভিতরে প্রবেশের অনুমতি দিতে, তবে স্মোক তাদের কাউকে ভিতরে ঢুকতে না দিয়ে দরজা বন্ধ করে দেয়। এমনিতেও গ্রেস এখনো রেমিকের কথা ভুলতে পারেনি। যদি সে সত্যি তাদের মেয়ের কোনো ক্ষতি করে, এমনিতেই তো সে স্বামীকে হারিয়েছে, যার কারণে সে এখন সব ভ্যাম্পায়ারদের মারতে চায়। তাই গ্রেস প্রচণ্ড রেগে চিৎকার করে সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভিতরে প্রবেশ করার অনুমতি দিলে সকল ভ্যাম্পায়ার ভিতরে প্রবেশ করে এবং সাথে সাথে শুরু হয় এক ভয়ানক লড়াই। শিকার হতে শুরু করলো দুই পক্ষ। তবে স্ট্যাক অ্যানিকে মেরে ফেললে প্রমিস অনুযায়ী স্মোক অ্যানিকে ভ্যাম্পায়ারে পরিণত হতে দেওয়ার আগেই তাকে শেষ করে দেয়। অন্যদিকে গ্রেস বোকে মেরে ফেলে, তবে সেও এখন ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। এরই সাথে ডেল্টা স্যামি ও স্মোককে বাঁচাতে আত্মবলিদান দেয়, তবে শেষ অবধি পার্লিনও বাঁচে না। শুধু বেঁচে রইল স্যামি আর স্মোক। স্মোক স্যামিকে পালাতে বললে সে তার গিটারটা নিয়ে যুগ জয়েন্ট থেকে সূর্যোদয়ের দিকে পালানোর চেষ্টা করে, তবে তখনই রেমিক তাকে ধরে গালে বসিয়ে দেয় একটা আঁচড়। যুগ জয়েন্টের ভিতরে স্মোক ও স্ট্যাকের মধ্যে শুরু হয় লড়াই। স্ট্যাক তার ভাইকে কামড়াতে চায়, তবে অ্যানির দেওয়া একটা হুডু লকেটের জন্য সে তাকে কামড়াতে পারে না। তবে স্মোক স্ট্যাককে শেষ করে না, তাকে ভ্যাম্পায়ারের জীবন থেকে মুক্তিও দেয় না। অন্যদিকে রেমিক চায় স্যামি যেন তার পূর্বপুরুষদের ডেকে নিয়ে আসে, তবে স্যানি জানে এর পরিণতি কী হতে পারে। তাই সে বাইবেলের কিছু লাইন পড়তে শুরু করে, কিন্তু এতেও কাজ হয় না। আসলে রেমিক যখন জীবিত ছিল তখন কেউ তাদের জমি জোর করে কেড়ে নিয়ে তাদের ধর্মান্তরিত করতে বাধ্য করেছিল। আসলে খ্রিস্ট ধর্ম আসার আগে আইরিশরা প্রাচীন পেগান ধর্মে বিশ্বাসী ছিল, যাদের সময়ের সাথে ধর্মান্তকরণ করা হয়। তাই এখন এই বাইবেল পড়লেও কোনো লাভ হবে না। রেমিক স্যামিকে ক্রমাগত ব্লুজ মিউজিক পারফর্ম করার জন্য বলতে থাকে, তবে স্যামি হার মানল না। সে তার গিটার দিয়ে রেমিকের মাথায় আঘাত করলে গিটারের একটা সিলভার অংশ তার মাথায় গেঁথে গেলে তার সাথে বাকিরা যন্ত্রণায় চিৎকার করে ওঠে। সে স্যামিকে মারতে গেলে তখনই স্মোক এসে রেমিকের বুকে একটা ধারালো কাঠের টুকরো ঢুকিয়ে তাকে মেরে ফেলে এবং এরই সাথে সূর্যোদয় হলে রেমিক সহ সমস্ত ভ্যাম্পায়ার সূর্যের আলোয় পুড়ে মারা যায়। রাতের বিভীষিকা কাটিয়ে স্মোক স্যামিকে বাড়ি পাঠিয়ে লুকিয়ে রেমিকের বলা কথা অনুযায়ী হগুড ও ক্ল্যানের বাকি মেম্বারদের জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কিছুটা সময় কাটার পর হগুড তার দলবল নিয়ে যুগ জয়েন্টের সামনে উপস্থিত হলে স্মোক হগুড সহ সবাইকে মেরে ফেলে। ভাগ্যের কি নিয়তি যে কৃষ্ণাঙ্গদের সে এতদিন অত্যাচার করে এসেছে, ঘৃণা করেছে, আজ তার মৃত্যু সেই একজন কৃষ্ণাঙ্গর হাতেই হলো। এদিকে স্মোকের পেটেও একটা গুলি লাগলে সেও গুরুতর আহত হয় এবং এইখানে আমরা একটা দৃশ্য দেখতে পাই যেখানে সে অ্যানি ও তার মেয়ের সাথে মিলিত হয়, অর্থাৎ স্মোকের মৃত্যু হয়েছে। অন্যদিকে স্যামি চার্চে ফিরে আসে বাবার সাথে দেখা করতে, যা একদম প্রথম দৃশ্যে দেখেছিলাম। জেদিদিয়া তাকে বলেছিল এই ব্লুজ মিউজিক একদিন অন্ধকার ডেকে আনবে, আর কাল রাতে তো ঠিক এইটাই হয়েছিল, তাই না? তবে স্যামি এখনও ব্লুজ মিউজিক ছাড়তে রাজি নয়, তাই সে বাবার কথা না শুনেই নিজের স্বপ্ন পূরণ করতে রওনা দেয় শিকাগোর উদ্দেশ্যে একজন গায়ক হওয়ার। এরপর প্রায় 60 বছর কেটে গেছে। সালটা এখন 1992। স্যামি এখন বেশ বয়স্ক, তবে সে বর্তমানে একজন বিখ্যাত ব্লুজ গায়ক। তার স্বপ্ন পূরণ হয়েছে, তবে তার গালে এখনও রয়ে গেছে 60 বছর আগের সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি, রেমিকের নখের দাগ।
আজ 16ই অক্টোবর, যেদিন সে ঘর ছেড়ে নিজের স্বপ্নকে বেছে নিয়েছিল। স্যামি তখন বারে গান গাইছিল। তখন স্ট্যাক ও মেরি ওর সাথে দেখা করতে আসে। তাদের বয়স কিন্তু একটুকুও বাড়েনি, তবে পোশাক সময়ের সাথে পরিবর্তন হয়েছে। আসলে তারা সেদিন সূর্য ওঠার আগে কোথাও গিয়ে আশ্রয় নিয়েছিল, তাই আজ তারা বেঁচে গেছে। স্ট্যাক জানায় যে সেদিন স্মোক তাকে চাইলেই মারতে পারত, তবে সে তাকে মারেনি। বিনিময়ে স্ট্যাক তাকে প্রমিস করেছিল যে সে কোনোদিন স্যামির ক্ষতি করবে না, তাকে শান্তিতে থাকতে দেবে। তাই স্ট্যাক এতদিন তার কথা রেখেছে। তবে আজ স্যামি বয়স্ক, সে হয়তো কিছুদিন পরেই মারা যাবে। তাই স্ট্যাক এসছে স্যামিকে অমরত্বের অফার করতে, তাকে ভ্যাম্পায়ারে পরিণত হতে। যদিও স্যামি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে মেরি ও স্ট্যাককে একটা ব্লুজ মিউজিক গেয়ে শোনায়। অতঃপর তারা স্যামিকে বিদায় জানিয়ে চলেই যাচ্ছিল। তখন স্যামি তাদের বলে যে 60 বছর আগে সেই রাত ভয়ঙ্কর হলেও সেইটা ছিল তার জীবনের সবথেকে ভালো মুহূর্ত, যেদিন সে মন খুলে বাঁচতে শিখেছিল। এইটা শুনে স্ট্যাক বলে তার কাছেও সেদিনটা ছিল সবথেকে ভালো। সেদিন শেষবারের মতো সে তার ভাইকে দেখেছিল, অনুভব করতে পেরেছিল সূর্যকে, আর একমাত্র সেদিনই তারা ছিল সত্যি স্বাধীন। এটা বলেই স্ট্যাক ও মেরি চলে যায়। স্যামির ঠোঁটের কোণায় লেগে রয়েছে এক টুকরো হাসি। সে জানে স্ট্যাক ও মেরি যে অমরত্বের স্বাদ পেয়েছে সেইটা এক প্রকার অভিশাপ। আর এই দৃশ্যের সাথেই শেষ হয় আজকের এই অসাধারণ মুভি সিনার্স। সিনার্সের সহজ অর্থ হলো মনুষ্যত্ব। নিজের স্বপ্ন আর নিজের জীবন বাঁচিয়ে রাখাই হচ্ছে আসল স্বাধীনতা। যুগজয়ন শুধু গান শোনার জায়গা নয়, এটা কৃষ্ণাঙ্গ মানুষদের জন্য এক টুকরো নিরাপদ দুনিয়া, একটা স্বাধীনতা যেখানে তারা ভয় ছাড়া হাসতে, গাইতে আর নিজেদের মনের কথা বলতে পারবে। এই সিনেমাটা আমাদের বুঝিয়ে দিয়ে যায় যে কষ্ট, ভয় আর অন্যায় থাকলেও নিজের পরিচয় আর সাহসী মানবিকতা নিয়ে বেঁচে থাকাই সবচেয়ে বড় জয়।